This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports.
हक का पानी भी बाहर जा रहा था। अब भारत का पानी भारत के हक में बहेगा, भारत के हक में रुकेगा और भारत के ही काम आएगा। जो पहलगाम का इलाका है, जो सरहद से 150-200 किलोमीटर की दूरी पर है, दुश्वार गिरार इलाका है, पहाड़ हैं और जंगल हैं, ये कैसे हो सकता है कि पीर चनासी से या बेला नूर शाह से, पाकिस्तान से ये लोग जाके वहां पे इन्होंने हमला किया हो? आपकी 9 लाख फौज जो भारत पर काबिज है इलीगली ऑक्यूपाइड इंडियन कश्मीर में, वो वहां पे झक मार रही है। মঙ্গলবার 6 মে মধ্যরাত পেরোনোর পর ভারত এয়ার স্ট্রাইক চালালো পাকিস্তানে, যার নামকরণ হয়েছে অপারেশন সিঁদুর। হ্যাঁ, সিঁদুর মানেই তো হিন্দুত্ব। পহেলগাঁওতে এতজন নারীর স্মৃতির সিঁদুর মুছেছে যে জঙ্গি বাহিনী, তাদের আশ্রয়দাতার দেশে ঢুকে সেই জঙ্গি আস্তানা ধ্বংস করার অপারেশনের নাম সিঁদুর হবে না তো কি হবে? সংবাদ সূত্র বলছে, মঙ্গলবারই একদিকে সেনাবাহিনীর উচ্চতর আধিকারিকদের সঙ্গে, অন্যদিকে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর নামটি আরএসএস এর দেওয়া কিনা সেটা বলতে পারবো না, তবে শত্রু শিবিরে ঢুকে লস্করি তৈবা ও জৈশে মোহাম্মদের মূল ঘাঁটিগুলি উড়িয়ে দেওয়া গেছে, এমনটাই দাবি করা হয়েছে দেশের প্রতিরক্ষা দপ্তর থেকে। অপারেশন সিঁদুর যে জায়গাগুলিতে হয়েছে সেগুলি হলো মুরিদকা, বাঘ, কটলি, বাওয়ালপুর ও মুজফ্ফরাবাদ, তার পাহাড়ি অঞ্চলগুলিতে। পাকিস্তানও বসে নেই, পুঞ্চ সীমান্তে তারা 10 জন ভারতীয় গ্রামবাসীকে হত্যা করেছে। পাকিস্তানের দাবি তারা নাকি ইতিমধ্যেই 5টি ভারতীয় বিমানকে গুলি করে নামিয়েছে, যদিও প্রামাণ্য ছবি মেলেনি। ভারতও এই কথার কোনো জবাব দেয়নি। নিঃসন্দেহে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক তিক্ত হয়েছে, সুতরাং আমাদের রাজ্য কতটা সংকটে সেটাও একবার বোঝা দরকার। বাংলাদেশে সমীকরণ এখন চীন ও পাকিস্তানকে ঘিরে। এই অবস্থায় পাকিস্তান বাংলাদেশের সাহায্যে আবার যে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে আক্রমণ করবে না, কে বলতে পারে? প্রশ্ন আরও আছে, অপারেশন সিঁদুর কি এয়ার অ্যাটাকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সরকারি ঘোষণায় যুদ্ধ ঘোষিত হবে? যুদ্ধে কি পাকিস্তান পরমাণু নির্ভর হতে বাধ্য হবে? ভারত কি তাই পরমাণু যুদ্ধে প্রত্যুত্তর দেবে? কিন্তু এই পরমাণু দূষণে শুধু যে ভারত এবং পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে তা নয়, ক্ষতিগ্রস্ত হবে রাশিয়া, আমেরিকা, চীনও। তাহলে এরকম আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি প্রাক্তন ব্রিগেডিয়ার NS মুখার্জির কাছে। কি বললেন তিনি? হ্যালো, নমস্কার ব্রিগেডিয়ার মুখার্জি, আমি দিগদর্শন থেকে সুজিত বলছিলাম। হ্যাঁ সুজিত, বলুন। ঘটনাটা হচ্ছে, তো শেষ পর্যন্ত তো অপারেশন সিঁদুর শুরু হয়ে গেল বুধবার রাত 1:10 থেকে, ঠিক। এবং এখন পর্যন্ত যা খবর সেটা হচ্ছে জঙ্গিদের যে আড্ডাগুলোর কথা বলা হচ্ছে সেইগুলোকে নাকি ধূলিসাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। ঠিক। পাকিস্তান আবার দাবি করছে তারা নাকি এই এয়ার স্ট্রাইকে যাওয়া 5টি বিমান নাকি তারা গুলি করে নামিয়েছে, তার ছবি প্রকাশ করেছে। হ্যাঁ, এখন সত্যি মিথ্যে তো বোঝা যাবে না, এখন পরবর্তী সময় বোঝা যাবে। তো এর আগেও আমরা কিন্তু বলেছিলাম যে জঙ্গিদের আমরা কোমর ভেঙে দিয়েছি, কিন্তু দেখা গেল যে জঙ্গিদের কোমর ভাঙেনি, তারা ধারাবাহিকভাবে এই হানা দিয়ে চলেছে এবং পাকিস্তানের প্রত্যক্ষই হোক বা পরোক্ষভাবেই হোক একটা প্রচ্ছন্ন মদত কাজ করেছে যাতে ভারতকে ডিস্টার্বে রাখা যায়। ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে এই যে এয়ার স্ট্রাইক হলো, অপারেশন সিঁদুর হলো, সেটাও বুঝতে পারছি যে অপারেশন সিঁদুর কেন না, ওখানে যে যে মানুষগুলো মারা গেলেন তাদের স্ত্রীদের সিঁদুরগুলো মুছে গেল, সেখান থেকে এই সিঁদুর শব্দটা ব্যবহার করে তার মধ্যে একটা হিন্দুয়ানির ব্যাপারটাকেও একটু সযত্নে গুঁজে দেওয়া গেল, সেসব অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে এয়ার স্ট্রাইক আর স্বীকৃত যুদ্ধ, দুটোর মধ্যে তো একটা পার্থক্য আছে, কি বলেন? নিশ্চয়ই, নিশ্চয়ই আছে।
তো আমি খালি বলতে চাই একটা জিনিস আপনাকে, হ্যাঁ। বলতে চাই কি এখন আমরা তো 9টা জায়গায় স্ট্রাইক করলাম, হ্যাঁ মোস্ট অফ দেম হ্যাভ বিন মিসাইল স্ট্রাইকস। হ্যাঁ আর আমরা ইন্টারন্যাশনাল বর্ডার নিজের প্লেন দিয়ে ক্রসও করিনি, এই জন্য ওরা যে বলছে যে কি 5টা আমাদের প্লেন ডাউন করে দিয়েছে, টু বি টেকেন উইথ আ পিঞ্চ অফ সল্ট। তাই তো মেন কথাটাই হচ্ছে আমার মতন লোক আর আপনার মতন জার্নালিস্ট আমরা এখনো কোয়েশ্চেন করব নিজের মনে মনে কি আমরা কটা লোক মারলাম। হয়তো আমরা ক্লেম করছি কি 60 নাহলে 70 টেররিস্টদের আমরা মেরেছি, এটা আমরা বালাকোটেও বলে থাকি, কিন্তু এখনো অব্দি ওরা তো ডেটার হয়নি বালাকোটে 200 নাকি কত মেরেছিলাম আমরা, তাও তো ওরা কিছু মানে দিল না, ডেটারেন্স তো হলো না। এই জন্য এবারও আমরা যে খালি বিল্ডিং গুলো ভেঙে দিলাম তাতে যে কিছু হবে তা না, কিন্তু একটা বিরাট স্ট্র্যাটেজিক আমরা যেকে বলে অপরচুনিটি গেইন করেছি, উইচ ইজ টু বি গিভেন, ক্রেডিট শুড বি গিভেন টু দি আর্ম ফোর্সেস। সেটা কি আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। আমরা এই যে 9টা টার্গেট কে মারলাম, ফার্স্ট মেসেজ উই আর সেন্ডিং অ্যাক্রস ইজ কি পিও কে খালি আমাদের দৃষ্টিকোণ না, আমরা এখন অল অফ পাকিস্তান ইজ নাও অন আওয়ার অরবিট, আমরা ভাওয়ালপুর অব্দি ওদের মেরেছি। সেকেন্ড হচ্ছে কি আমরা এটা বুঝে ওদের বলটাকে ওদের মানে কোর্টে ছুঁড়ে দিলাম। আমরা তো এটা করে দিয়েছি, আমরা জানি তোমরা তো এসকেলেট করবেই, এটা তোমাদের কোনো অপশন নেই, আমাদের এখানে তো কোনো টেররিস্ট বলে কোনো ক্যাম্প নেই, তোমরা মিলিটারি টার্গেটকে নষ্ট করবে আর আমাদের অনেক সিভিলিয়ানসদের মানে যারা এলওসির পাশে আছে ওদের তোমরা আর্টিলারি বারাজ দিয়ে ক্ষতি করতে চেষ্টা করবে। ইতিমধ্যে নাকি পুঞ্চে 10 জন নিরীহ গ্রামবাসীকে ওরা সেল ছুঁড়ে মেরেছে। হ্যাঁ, 10 জন মরেছে পুঞ্চে আর 30 জন প্রায় ইনজার্ড হয়েছে, গ্রামগুলো পুরো ইভ্যাকুয়েট হয়ে গেছে। এরা এই সব রকমেরই জিনিস করে থাকবে। আর এখন কিছু মিলিটারি টার্গেটস ওরা, আর আমরা ওটা অ্যাসেস করে রেখেছি মিলিটারি টার্গেটস ওরা কোনটা কোনটা ট্রাই করতে পারে। কিন্তু একটা জিনিস আপনাদের দর্শকদের আমি একটুখানি বুঝিয়ে দিতে চাই, আমাদের কিন্তু ডিআরডিও প্রডিউসড যেটা ল্যান্ড রেডার্স হচ্ছে, আওয়াক্স যে কোনো এয়ার থেকে অবজার্ভ করে স্যাটেলাইট ইমেজারি, প্লাস দ্য ফ্যাক্ট ইজ আমাদের মিডিয়াম অ্যান্ড লং যে রেঞ্জ অফ রেডার্স যেটা ইন্ডিজিনাস প্রডিউস ইজ world class. It is one of the best radars in the world. Everybody admits that Indian radars are some of the most technologically advanced radars in the world. এই জন্যে ওদের কোন এয়ারফিল্ড থেকে কোন এয়ারক্রাফট যদি ওড়ে and they come towards India, we have a plethora of anti-air to surface, surface to surface and air to ground missiles যেটা আমরা ইমিডিয়েটলি ওদের ইফেক্ট করে ওদের প্লেনসদের আর মিসাইলসদের নিউট্রালাইজ করতে পারি। কিন্তু বেসিক্যালি আমাদের কথাটা হচ্ছে কি হাউ মাচ অফ অ্যান এসকেলেটরি ল্যাডার উইল দিস এন্টায়ার থিং বি। আর এই জন্যে এখন বলটা তো পাকিস্তান কোর্টে একদিন চুপ থাকবে, তারপরে ওরা খুব ডিসকাশন করবে, ইন্টারন্যাশনাল প্রেশারও ওদের উপরে থাকবে কি দেখো তোমরাও বদমাইশি করেছো, এখন একটা রেডিক্যালাইজ আবার কিছু করতে গেলে তোমাদের কিন্তু এটা বেয়ার করতে হবে রেসপন্সিবিলিটি। বাট ইট ইজ আ রোগ নেশন, ওরা একটা পাগল দেশ, ওরা একটা রিটালিয়েট নিজের ডোমেস্টিক অডিয়েন্সের জন্য আর্ম ফোর্সেস করবে। আমরা খালি দেখবো কি কি সব টার্গেটস ওরা স্ট্রাইক করছে, তাতেই বুঝতে পারবো ওদের কতটা আমরা এই যে 9টা স্ট্রাইক করলাম তাতে ওরা আঘাত হয়েছে। আর তারপরে আমাদের অল অপশন আর ওপেন। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে এর আগে যখন কাশ্মীরের পুলওয়ামাতে 42 জন সৈনিক হত্যা হলো, তারপরও কিন্তু 12টা দিন আমরা চুপচাপ ছিলাম। এবারও দেখা যাচ্ছে সেই একই হিসেব, আমরা 12টা দিন চুপচাপ করেছিলাম। তারপরে 26শে ফেব্রুয়ারি ভারতের বিমান বাহিনী কাশ্মীরে ঢুকে ওদের মানে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে আক্রমণটা করলো। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা আপনি ভালো বলতে পারবেন, যে এই যে 12টা দিন সময় চলে গেল, তো ওই পাকিস্তানের জঙ্গিদের যদি পাকিস্তান আশ্রয় দিয়েও থাকে, সেখানে পাকিস্তান আর্মি এবং জঙ্গি তারাও কিন্তু এই যুদ্ধের নিয়ম কানুন গুলো সব ভালোই জানে। তারা কি এই যে কোয়ার্টার গুলোতে আমরা বোমিং করলাম, এই কোয়ার্টার গুলো কি তারা ছিল, না তারা তো আগেই পালিয়ে যাওয়ার কথা ওখান থেকে, যে এখন যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে, এখন আমাদের এই শেল্টার গুলো ছেড়ে অন্যত্র চলে যেতে হবে, এটাও তো হতে পারে।
এই প্রশ্নটা থেকেই যায়, কিন্তু আমি তো নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, হ্যাঁ। আমাদের যে এখন টেকনোলজিটা অ্যাভেলেবল আছে, হুম। যা দিয়ে আমরা কনস্ট্যান্টলি এই সব জিনিস মনিটর করতে থাকি, হুম। মিলিটারি ইন্টেলিজেন্স হলো, নেভাল ইন্টেলিজেন্স, এয়ারফোর্স ইন্টেলিজেন্স, তারপরে হলো, তারপরে আমাদের আদার কোভার্ট এন্ড ওভার্ট এজেন্সিজ যাকে আমরা হিউম্যান ইন্টেলিজেন্স বলি, এইগুলো কনস্ট্যান্টলি অন দ্য গ্রাউন্ড এরাও আমাদের ইনফরমেশন দিতে থাকে। আমাদের পেরোলে আমি শুনেছি, আমাদের পেরোলে কলিগসরা বলে অনেক বলুচিজ, অনেক আফগানিজ আমাদের পেরোলে আছে, যারা ওখানে ঘুরে বেড়াচ্ছে, যারা ওখানে আমাদের জন্য কাজ করে। তো এইটা আমরা বলতেই পারি, মেবি নট 100%, কিন্তু আমরা 75% এন্ড অ্যাবাভ একদম কনস্ট্যান্ট আপডেটেড ইনফরমেশন আমরা পাচ্ছি। আর তাতেই আমরা এই টার্গেট গুলো এভালুয়েশন করে এই 12 দিনে সব দেখে চিনতে তারপরে এটা স্ট্রাইক করেছি। অ্যান্ড ইট হ্যাজ সেন্ট মাল্টিপল মেসেজেস। খালি এইটাই না কি টেররিস্ট কটা মরলো কটা না মরলো, আমরা 2-3টা জিনিস ওদের ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। We are not only restricted to POK. We are now considering the whole of Pakistan as our territory for attack. আর তোমরা যদি আমাদের দিকে এখন দেখো, তাইলে be very rest assured, it will not prohibit us from hitting Karachi port or taking out Sargodha airfield or bombing your GHQ in Rawalpindi. তো এইটা আমরা ওদের ক্লিয়ারলি ইন্ডিকেট করে দিলাম। আমার যা মনে হয় কি ইন্টেলিজেন্স ইজ এ কনস্ট্যান্ট আপডেটিং যেটা চলছে উইথ স্যাটেলাইট ইমেজারি। আর এই যে স্ট্র্যাটোস্ফিয়ার একটা বেলুন আমরা মানে তুললাম উপরে 17 কিলোমিটার, এটাও নাকি একটা সাংঘাতিক ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট আমাদের জন্য করছে। আমার নিজের মনে হয়, আপনার দর্শকদের সাথেও আমি শেয়ার করতে চাই কি এইটা আমরা যে ব্লাইন্ড হয়ে একদম মানে ম্যাপে দেখে অনেকগুলো টার্গেট নিয়ে আর খালি মিসাইল পাঠিয়ে দিলাম, এটা না। উই আর গেটিং গুড ইনফরমেশন। আচ্ছা আচ্ছা, এখন এই যে আমরা বলতে পারি এটাকে যুদ্ধ নয়, এটা বলা যেতে পারে যে 22 তারিখের বদলা, যেটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন যে আমরা এটা বদলা নেবই। এখনো একদম বদলার পর্যায়ে আছে, যুদ্ধের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা কতটা? কেননা অলরেডি আমরা দেখছি যে রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস তিনি বলেছেন যে আপোষ আলোচনায় মিটিয়ে নাও, আমেরিকাও বলছে আপোষ আলোচনায় মিটিয়ে নাও, চীনও বলছে আপোষ আলোচনায় মিটিয়ে নাও, ইরানেরও সেরকমই একটু বক্তব্য। একমাত্র রাশিয়াকে দেখা যাচ্ছে যে আমাদের পাশে রয়েছে, কিন্তু সেই রাশিয়ারও হিসেব আমরা দেখছি যে এটা কতটা ভালোবেসে না, প্রায় 40% অস্ত্র আমরা রাশিয়ার কাছ থেকে কিনছি, সুতরাং গ্রাহক হিসেবে রাশিয়া আমাদের পাশে আছে। এই ব্যাপারটা যদি আপনার ধারণা থেকে একটু বলেন। একদম ঠিক কথা জিজ্ঞেস করেছেন আপনি। আমি খালি 2-3টা জিনিস বলতে চাই। একটা জিনিস হচ্ছে, দেখুন এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক একদম ভেরি গুড অ্যাডভান্টেজ আমরা এই যে ফার্স্ট রেঞ্জ অফ টার্গেটস গুলো চুজ করেছি, এটাই আমাদের দেখা যায় কি ম্যাচুরিটি কত। আমরা জানি এই রোগ নেশনটা রিটালিয়েট করবেই করবে। কিভাবে করবে? যদিও রিয়েলি পাগলের মতন বড় মিলিটারি টার্গেটস কে রিটালিয়েট করে, তাহলে আমরা বুঝতে পারবো কি এই 9টা টার্গেট যেটা আমরা হিট করেছি এটা রিয়েলি ওদের আঘাত দিয়েছে। আর যদি ওরা ছোট বড় কিছু করে থেমে যায়, তাহলে হয়তো বোথ সাইড থেকে প্রথমে যেমনি আমরা এলওসির ক্রসে খালি গুলি বারুদ এদিকে ওদিকে ফেলতাম, ওরাও ফেলতে থাকবে, আস্তে আস্তে ওটা কমে যাবে। কিন্তু যদি ওরা আমাদের ট্র্যাপে ফেসে যায়, আর এটা আমরা ট্র্যাপ ওদের জন্য করেছি, ওরা যদি ফেসে গিয়ে রিটালিয়েট করে, তাহলে কিন্তু আমরা এখনো নট স্যাটিসফাইড। আমাদের দেশটা উই আর নট স্যাটিসফাইড অ্যাজ এ নেশন কি আমরা এদের ডেটার করেছি, এদের ডিপ স্টেট আর এদের যে আর্ম ফোর্সেসকে ক্রিপল করতে পেরেছি। আমরা চাই ওদের ট্র্যাপে ওরা মানে এসকেলেট করুক, আর তারপরে উই গো অল গানস ব্লেজিং অ্যাজ দে সে। আর তারপরে ওদের নেক্সট রাউন্ডে ওদের এই ডিপ স্টেট আর ওদের মিলিটারি টার্গেটসটাকে আমরা ইফেক্ট করব। আর 1-2টা অপরচুনিটি এসকেলেটরি ল্যাডারে আরো উপরে ওঠে, তারপরে ওরা বুঝতে পারবে কি উই রিয়েলি মিন বিজনেস। তারপরে যদি ওরা তাও না থামে, আমার মনে হয় কি বাই দেন দি ইন্টারন্যাশনাল প্রেশার অন পাকিস্তান উইল বি টু মাচ ফর দেম টু বিয়ার। আচ্ছা, এখানে একটু আমাদের অমর্ত্য সেনের একটা বক্তব্যের কথা বলি। ওই যখন পুলওয়ামার কাণ্ডগুলো হলো, তারপর অমর্ত্য সেন একটা বক্তব্য রেখেছিলেন, সেটা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল দোষের কিছু নয়,
ভারতীয় জাতীয় চেতনা ও জাতীয়তাবাদ নিয়ে বিনোদনের মাঝে মাঝে অ্যান্টিন্যাশনাল হওয়ার দোষের নয়, রাষ্ট্রই একমাত্র পরিচিত হতে পারে না। রাষ্ট্রের বাইরেও আমাদের নানা রকম পরিচিতি থাকে জীবনযাত্রার জন্য, যেগুলো খুব জরুরি। ওই জহর ভবনে মোদি জমানার শুরুতেই অর্থনীতির পেছন দিকে হাঁটে বলে একটা বই প্রকাশ অনুষ্ঠানে তিনি সেটা বলেছিলেন। আবার ওই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে এই জাতীয়তাবাদ বর্জন করার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তো সেইখানে উপস্থিত ছিলেন ভ্লাদিমির পুতিন, ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এরাও সমস্ত ছিলেন। কিন্তু এই যে মানে আমাদের দেশভক্তি আর জাতীয়তাবাদ, এটি দুটি মিশ্রণে যে আমরা একটা ঘৃণা, একটা বদলা, এই যে মানসিকতা গুলো গড়ে উঠছে, ভারতেও গড়ে উঠছে, পাকিস্তানেও গড়ে উঠছে, এটা ভবিষ্যতের জন্য দুই প্রতিবেশী দেশের জন্য কতটা পজিটিভ থাকবে বা কতটা নেগেটিভ হতে পারে বলে মনে করেন? দেখুন, আমি মনে করছি কি যখন থেকে জিয়াউল হক ওদের এখানে কু করে ভুট্টোকে মেরে ফেলে তারপরে ডিসাইড করলো কি আমরা হয়তো কনভেনশনাল ওয়ারে ইন্ডিয়ার সাথে ম্যাচ করতে পারবো না, ও এই একটা টেররিস্টের যে আইডিওলজি র্যাডিক্যালাইজ করে পুরো নিজের আর্ম ফোর্সেস কে ও র্যাডিক্যালাইজ করলো। ও নিজেই খুব একটা র্যাডিক্যালাইজ লোক ছিল, আর এই জন্য ওই 1000 কার্ডস এর যে মানে স্ট্র্যাটেজিটা ও ডেভেলপ করলো, ওদের অনেক সাপোর্ট পাওয়া গেল, কাশ্মীরের লোকাল পপুলেস থেকে এটা সাপোর্ট পাওয়া গেল, এন্ড হি ওয়াজ ভেরি ভেরি সাকসেসফুল। এই মডেলটাকে লাস্ট 30 বছর থেকে পাকিস্তান নট ওনলি হ্যাজ ডেভেলপড ইট টু ফাইন টিউনিং, আর ওরা দেখেছে কি ওরা এমন একটা স্ট্র্যাটেজিক জায়গায় লোকেটেড আছে কি ইন্টারন্যাশনাল বিগ প্লেয়ার্স ওদের ইগনোর করতে পারে না। এই জন্য ওই অ্যাডভান্টেজটা নিয়ে আজকে যে ডিপ্লোমেসি ফাইন ব্যালেন্সিং যে মোদি এন্ড হিজ রেজিম আর ডুইং, এটা পাকিস্তান প্রথম করতো। ওরা একদিকে চীনেদের সাথেও খুব বন্ধুত্ব, আর আমেরিকানদের সাথেও বন্ধুত্ব, রাশিয়া, ওরা ম্যানেজ করতো এইসব। আর তারপরে এখন কিন্তু ওই জিনিসটা ওদের আর থাকেনি। যখন থেকে আফগানিস্তান থেকে ইউএস ট্রুপস চলে এসেছে, তারপরে থেকে কিন্তু ওদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং অ্যাজ আ স্ট্র্যাটেজিক কান্ট্রি লোকেটেড ইন দ্যাট এরিয়া এমন কোন মান্যতা দেয় না কেউ। খালি চাইনিজরা $65 বিলিয়ন ইনভেস্ট করে রেখেছে বিরাট একটা গোলা পোর্টের জন্য, ওদের জন্য একটা লং টার্ম স্ট্র্যাটেজির জন্য এতগুলো একটা ল্যান্ডমার্ক ওরা নিয়ে রেখেছে। তো ওদের জন্য ইয়েস ইট ডেফিনেটলি ম্যাটার্স, এন্ড ওরা চায় কি এটাকে একটা রোগ নেশন সবসময় ইন্ডিয়ার এগেইনস্টে রাখো, তাকে ইকোনমিক পাওয়ার হাউস ইন্ডিয়া না হতে পারে, আর এদের আনস্টেবল করে রাখো, আর আমরা ডেভেলপ করতে থাকি। এটা তো স্ট্র্যাটেজি সবাই আমরা বুঝি, কিন্তু এই ধরে যে অমর্ত্য সেন বলছে আই হাফওয়ে এগ্রি উইথ ইট। কেন কি দেখুন, উই আর নেবার্স, উই ক্যানট ইগনোর ইচ আদার। যদি পাকিস্তান আর আমরা 30 বছর থেকে অ্যাজ আ নেশন আমরা কিন্তু এটা সহ্য করেছি, অনেক আমাদের মাথা হেড হয়েছে, অনেক আমাদের লোকেরা থুতু ফেলেছে। মুম্বাইয়ের এত বড় অ্যাটাক হয়ে গিয়ে আমরা চুপচাপ বসে থেকেছি, একটা লোককে ধরে 4 বছর ধরে ট্রায়াল করে ওকে হ্যাং করে ওকে মারা হয় না। তো আমরা ইন্টারন্যাশনাল এরিনাতে একটা সফট স্টেট সবাই বুঝেছিল। আর পাকিস্তান বললো এরা তো বেথা, এরা কিছুই করতে পারবে, এরা কিছু করবে না, চেঁচামেচি করবে, এদের টিভি চ্যানেলে অনেক অ্যাঙ্কাররা চেঁচামেচি করবে, কিন্তু এরা করতে কিছুই পারবে না। দিস ইজ গোয়িং টু চেঞ্জ নাও। এখন পাকিস্তান কি করে, আমি তো এখনো আপনাকে বলছি, আপনার দর্শককে বলছি, আমরা যাই কিছু করে থাকি ওরা এমন রেডিক্যালাইজ আর ঘৃণা ওদের এত আমাদের দিকে, ওদের এক্সিস্টেন্সটা আর্ম ফোর্সেস এর বিকজ অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য হেট দ্যাট দে ডেভেলপ টুয়ার্ডস ইন্ডিয়া। আমাকে বলুন আপনি, যদি ইন্ডিয়ার হেট না থাকে তাহলে ওদের আর্ম ফোর্সেস এর দরকারটা কি? ওদের তো কেউ এনিমি নাই, তাহলে তো ওরা সব পয়সা নিজেদের সিটিজেনদের জন্য খরচা করতে পারে, কিন্তু ওরা তা করে না। ওরা একটা বিরাট আর্মি রেখেছে, 7th লার্জেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। কিসের দরকার 23 কোটি লোকের ভেতরে 6.5 লক্ষ টাকা, 6.5 লক্ষ একটা আর্মি, এ কোনো দরকার আছে? therefore I still feel আমার এটা গট ইনস্টিংক্ট, এইটা যদি এখন আমরা অনেক ওদের ক্ষতি হয় ওদের, তাও ওরা কিন্তু চেঞ্জ করবে না আমার যা মনে হয়। আচ্ছা, 6-7 বছর আগে চুপ করবে, আবার কিছু করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক
ঠিক। আচ্ছা, যে কথা আপনি পাকিস্তানের সম্বন্ধে বললেন, এটাও তো ভারতের ক্ষেত্রেও চলে, কারণ ভারত হচ্ছে এখন ফোর্থ পাওয়ার প্রতিরক্ষার দিক থেকে। তো সেখানেও ভারতের একটা বিশাল বাজেট দেখা যাচ্ছে, যে প্রায় ফিফথ, মানে যা অস্ত্র শস্ত্র ভারত কেনে এই সারা পৃথিবীর বিশ্বের বাজার থেকে, তার মধ্যে ফিফথ পজিশনে আছে ইন্ডিয়া। তা ভারতেরও যদি আমি তর্কের খাতিরে পাকিস্তানকেই একমাত্র শত্রু দেশ দেখি, এছাড়া চীন কিছুটা, এছাড়া তো সেরকম ভাবে নেই, কিন্তু ভারত প্রতিরক্ষা খাতে যেভাবে দিনের পর দিন বাড়িয়ে গেছে, সেইটার মূল যে শেকড় এই কাশ্মীর, এখানে সেই কংগ্রেস আমল, স্বাধীনতার পরের সেই প্যাটেল, তারপর জওহরলাল নেহরু, তারপর থেকে এখন মোদী পর্যন্ত কাশ্মীরে যে ধিকি ধিকি একটা বিদ্রোহ ক্ষোভ কাজ করে গেছে, সেইগুলোকে তো ঠিক করার, মানে যেভাবে করা উচিত ছিল সেভাবে তো হলো না। পাকিস্তান কাশ্মীরের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের যে জায়গাটা, এটাও তো বলতে পারি যে শুরু থেকে আজ পর্যন্ত এটা ভারতের মানে কি বলবো, ভারতের যারা শাসন ক্ষমতায় আছে তাদের এক ধরনের ব্যর্থতা। আমি কিন্তু একদম যা আপনি বলছেন 100% আমি আপনার সাথে এগ্রি করছি, কিন্তু একটা জিনিস সেদিন শুনলাম, আমি একটা টিভি চ্যানেলে বলছিল, হ্যাঁ। আমার যা মনে হয় এখন অব্দি হয়তো আমরা কাশ্মীরের যে যত রকম ওখানে সিটিজেনরি আছে সবাই হয়তো মেইন স্ট্রিমে এখনো ঢোকেনি, একটা রেডিক্যালাইজ এলিমেন্ট ওখানে আছে, কিন্তু ওই প্যানেল ডিসকাশনে একজন বলল কি যখন ইকোনমিক ডেভেলপমেন্ট টেক্স প্লেস, ট্যুরিজম উইল ডিফিট টেররিজম। এই কথাটা আমার কিন্তু ভেরি স্ট্রাইকিং লাগলো। অলরেডি প্রথমবার সিন্স ইন্ডিপেন্ডেন্স একটা শ্রীনগরের মস্কে, যেখানে কোনো সময় অ্যাপার্ট ফ্রম র্যাডিক্যালাইজ মানে স্টেটমেন্ট যেটা একে মডারেট বলে, কিন্তু হি ইজ নো মোর আ মডারেট মোল্লা, হি ইজ অ্যাজ ব্যাড অ্যাজ দি হুরিয়ার। আর তাও ওরাও কিন্তু 2 মিনিট সাইলেন্স অবজার্ভ করে ওরাও কিন্তু রাস্তায় নেমে এসেছিল, এই যখন একটা ঘৃণার অনেক লোকেরা নেমেছে। আমাকে ওখানে যারা কলিগরা পোস্টেড আছে বলছে উनको बहुत धक्का लगा, बहुत धक्का लगा, बहुत খারাপ লাগা। এইটা একটা চেঞ্জ, পরিবর্তন আসছে, টাইম লাগবে, আমি এখনো বলছি টাইম লাগবে, কিন্তু ট্যুরিজম উইল ডিফিট টেররিজম। ঠিক ঠিক। এবার আমরা একটা আসছি যে পাকিস্তানের পাশে কারা কারা আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা হ্যাঁও না নাও না সেই অবস্থায় আছে। চীন সামনাসামনি ভাবে ভারত বিরোধিতায় না গেলে পেছন থেকে মদত দিতে পারে, এইরকম একটা সন্দেহ আমাদের মধ্যে কাজ করছে। আর সবচেয়ে বড় কথা যে তুরস্ক বলে যে দেশটির ওপর এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায়, তারপরে ভারত যেভাবে সাহায্য করেছে তুরস্ককে, সেখানে সেই তুরস্ক এই মুহূর্তে কিন্তু পাকিস্তানপন্থী হয়ে গেছে। ইতিমধ্যেই তারা 7খানা হারকিউলিস বিমান উপহার দিয়েছে, যেটা 22 তারিখের ঘটনাটা ঘটেছে, আর 27 তারিখ তুরস্ক পাঠিয়ে দিয়েছে। এছাড়াও টিসিজি বুয়োকুন্ডা নামে একটা যুদ্ধ জাহাজ করাচিতে নোঙর করেছে তুরস্কের জাহাজ। তো তুরস্ককে এই ভারতের যে সেবা, ভারত যে সাহায্য, সেটা কি তুরস্ক ভুলে গেল? আমি আপনাকে লাস্ট আমাদের যে কনভারসেশন হয়েছিল তাতে বোঝাতে চেষ্টা করেছি কি তুরস্ক সবসময় চায় কি ও একটা নতুন ক্যালেফ হয়ে the center of gravity of the Islamic nations move towards তুরস্ক। ও চায় কি কাতার আর সৌদি আরেবিয়া যারা ডমিনেট করে এই ওআইসি কে ইন টার্মস অফ ইটস রিলিজিয়াস রাইট, ওরা বলে যে কি আরব ভাষাতেই আল্লাহ আমাদের সাথে কথা বলেছে আর কোনো অধিকার কোনো নেশনের নাই, সেটা কিন্তু তুরস্ক চায় না। ও চায়, কিন্তু তুরস্কের একটা প্রবলেম হচ্ছে ও ন্যাটোরও একটা মেম্বার, আর সাথে সাথে ওদের একটা ঘৃণা আছে ইন্ডিয়ার দিক থেকে বিকজ অফ এরদোগান, আর কেউ না। এন্ড দ্যাট ইজ ওয়াই আমি বলি আপনাকে হ্যান্ডফুল অফ কান্ট্রিজ উইচ নাও সাপোর্ট পাকিস্তান, তার ভেতরে চায়না, বিকজ অফ মানে এটা তো খোলা কি দে ওয়ান্ট টু সাপোর্ট নট বিকজ দে লাইক পাকিস্তান, বাট it is a nation which they prop up against India. তারপরে নেক্সট হলো আপনার এই তুরস্ক হচ্ছে, মালয়েশিয়া টু সাম এক্সটেন্ট, নট অল, তো মালয়েশিয়া একটু লিন করে পাকিস্তানের দিক থেকে। সিলন 50-50 থাকে, কিন্তু প্রেজেন্ট ডিসপেন্সেশন এখন আমাদের দিকে মনে হচ্ছে। ইরান আর ইরাক, এরা কিন্তু ইরাক আবার হঠাৎ দেখলাম প্রথম সাদামের সময় আমাদের কিন্তু খুব
বন্ধু ছিল। একদম। তারপরে নাও ইট ইজ টার্নিং আউট টু বি এ প্রো পাকিস্তান কাইন্ড অফ আ নেশন। মানে আমরা যতটা একটু আমেরিকার কাছাকাছি গেছি, মানে রাশিয়ার পাশ থেকে সরে একটু আমেরিকায় গেছি, ট্রাম্প বলেছেন আপকি বাত ট্রাম্প কি সরকার, এইগুলো হওয়ার পরেও কি এই রিয়াকশন গুলো কাজ করছে? আমার মনে হয়, কেন কি দেখুন, ইরান ওরা তো শিয়া, একদম। আর এখানে মেইনলি পাকিস্তান তো সুন্নি। শুননি। তাও ওদের ভেতরে কিন্তু বর্ডারে অনেক ঝাঁটাপিটি লাগে, হুম। আর অনেক ড্রাগস ট্রেড হয়, একদম। অনেক স্মাগলিং হয়, অনেক বদমাইশি হয় ওদের ঠিক। বর্ডারে। ঠিক। আর এখন ওকে ওরা অনেক সময় মিসাইল স্ট্রাইকও করেছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যখন এইসব মানে কাণ্ড কারখানা যেমনি এখন হচ্ছে, হুম। ওদের চলে আসলো ফরেন মিনিস্টার, এখন গিয়ে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে, হুম। কালকে এখানে আসবে, হ্যাঁ। আর মোদিকে বলবে যে কি না একটুখানি মেডিটেট করে নাও। তখন ওরা রিলিজনকে বেশি একটুখানি সাইড নিতে চায়। তার মানে ওদের স্লোগানটা হয়ে যাচ্ছে যে ইসলাম খতরে মে হ্যায়। ইসলাম খতরে মে হ্যায়। এই জন্য প্লাস একটা ফ্যাক্ট হচ্ছে, ইরান নিজের রিলেশনশিপটা পাকিস্তানের সাথে কোনো সময় ডিস্ট্রয় করতে চায় না। এটা আমেরিকানরাও আমাদের বলেছে। কি ইরান সবসময় নিজের নিউক্লিয়ার ডেভেলপমেন্টটা লুকিয়ে রেখেছে। আর ইরান জানে কি শর্ট টার্ম যদি আমাদের কুইকলি নিউক্লিয়ার ডেভেলপমেন্ট করতে হয়, পাকিস্তানি একটা নেশন ওয়াইসিতে, যেটা রোগ নেশন, চুপচাপ আমাদের সব টেকনোলজি দিয়ে দেবে, করেও দেবে, একদম নিউক্লিয়ার বমও দিয়ে দিতে পারে। এই জন্যে ওই একটা অ্যাভিনিউ খুলে রেখেছে। কেন কি আমার মনে হয় এখনো ওয়ার্ল্ড ওপিনিয়ন ইজ দ্যাট ইরান লাস্ট অব্দি নাটস এন্ড বোল্টস অব্দি ওই জায়গায় পৌঁছতে পারেনি যেখানে ওরা নিউক্লিয়ার বম তৈরি করবে। আর আশা করে ওরা এটা পাকিস্তান থেকে ওরা পেয়ে যাবে। আচ্ছা। চায়না খুব ভয়ে ভয়ে এসব দেবে না, কারণ কি চায়নাকে ওয়ার্ল্ড অ্যাটমিক এনার্জি কমিশন খুব মনিটর করে সাংঘাতিক ভাবে। ওরা যদি কিছু করতে চায় ও 2 মিনিটে জেনে যাবে। কিন্তু পাকিস্তান এমন একটা দেশ, এটা আপনি বিশ্বাস করবেন না, এমন দেশ লুকিয়ে রাখলো একটা লোককে 10 বছর, ওসামা বিন লাদেনকে, আর দুনিয়াকে বলে রাখলো যে কি আমি জানি না, শুনিনি, আর লাস্ট অব্দি ওখান থেকেই বেরোলো। এরা কিছুই করতে পারে। ঠিক ঠিক। আসলে আসলে পাকিস্তানের এমনও কিছু ভৌগোলিক জায়গাগুলো রয়েছে যার সুবিধাটা নেয়। হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। স্ট্র্যাটেজিক একটা লোকেশন ওদের এমন আছে যেটাকে ওরা অ্যাডভান্টেজ নিয়েছে। ওরা দেখেছে যে কি বিগ পাওয়ার্স ওয়ান্ট দ্যাট নেশন, মানে ওরা স্ট্র্যাটেজিক লোকেশনটাকে অ্যাজ আ বেস, অ্যাজ আ প্লেস ফ্রম ওয়্যার টু হ্যাভ লঞ্চ প্যাড, এগুলো কিন্তু ওরা দেখে রেখেছে। আচ্ছা, আমাদের হাতে সময় কম, দুটো মাত্র আর প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যেটাকে একটু আগে বলছিলেন পরমাণু বিষয়টা নিয়ে, সেখানে বলছি যে পাকিস্তান ভালো করেই জানে যে ভারতবর্ষের সঙ্গে সম্মুখে লড়াই যদি হয় আমরা পেরে উঠবো না, কোনো অবস্থাতেই পেরে উঠবো না। তখন তারা তাদের যে ব্রহ্মাস্ত্র যেটাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে তারা 140টা পরমাণু ক্ষেপণাস্ত্রে তারা শক্তিমান, আমরা 180টা, মাত্র আমাদের থেকে 40টা কম। ভারতবর্ষের দেশ, ভারতবর্ষের জনসংখ্যা, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, সেই তুলনায় পাকিস্তানকে খুব একটা ছোট করে দেখা যাবে না ক্ষেপণাস্ত্রের দিক থেকে, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের দিক থেকে। সেখানে তারা কি এই ব্রহ্মাস্ত্রটা কি ব্যবহার করে ফেলতে পারে নিজেদের বাঁচাবার জন্য? আমরা কিন্তু টেকনিক্যালি দারুণ ম্যাচিওর রেসপন্স করেছি। আমরা ওদের টেররিস্ট টার্গেট বলে যেটা আইডেন্টিফাইড, অনেক দেশ জানে, এই ইন্টেলিজেন্স শেয়ারিং এ সবাই এটা জানে, ওই টার্গেট গুলোকে হিট করেছি। তো আমরা তো এমন কিছু করিনি যাতে ওদের সাডেনলি একটা নিউক্লিয়ার বম ওরা এক্সপ্লোড করতে চেষ্টা করবে। এই জন্যে আমার মনে হয় না ওদের আমরা অপরচুনিটি দিয়েছি। আমার যা মনে হয়, ওরা নেক্সট রাউন্ড অফ এসকেলেটরি ল্যাডারে যখন যাবে আর আমাদের রেসপন্স দেখে, তখনই ওরা বুঝতে পারবে কি নিউক্লিয়ার অপশন আছে কি না আছে। আমরা কিন্তু নিউক্লিয়ার অপশন অব্দি ওদের উঠতে দেব না। আচ্ছা, না না, তাছাড়াও তো দেখছি একটা সমীক্ষা বলছে যে যদি পরমাণু যুদ্ধ হয় তাহলে আমাদের যেমন ক্ষতি, পাকিস্তানের যেমন ক্ষতি। আমেরিকায় নাকি 10 বছর তাদের 10% বেশি শস্য মানে ফলন কমে যাবে। চীন, এই যে পাওয়ার, চীনের প্রায় 10 বছরে 31% শস্যদ্রব্য মানে আর ফলন হবে না যদি নিউক্লিয়ার ভারত পাকিস্তানের লড়াইয়ের এফেক্ট অনুযায়ী। সুতরাং আমার মনে হয় আমেরিকা বা চীন বা রাশিয়া এরা কেউই চাইবে না যে পাকিস্তান এই পরমাণু যুদ্ধের দিকে যাক। এটা তো একটা টেকনোলজিক্যাল
মানে অ্যাপ্রিসিয়েশন হয়েই রেখেছে কি রেডিয়েশনটা কোথায় অব্দি ছড়াবে। হুম। এরা মানে দেখেছেন কোভিড এর সময় কেমনি স্পিডে সব জায়গায় প্ল্যানেট ছড়িয়ে যায়, Right. আর এটাও রেডিয়েশন এখন কোন দিকে কেমনি করে ওয়েদার রেসপন্সেস এর সাথে সাথে কোথায় চলে যাবে। জাপান তো এখনো ভুগছে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। এখনো ভুগছে 70 বছর হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে, এখনো ভুগছে। এই জন্য আমার মনে হয় এটা একটা গাট ইনস্টিংক্ট, কিন্তু তাও আবার বলে থাকি এই নেশনটা পাগলাদের নেশন, এই জন্য আমাদের ওই ফ্যাক্টরিং করেই রাখতে হবে। আর যদি দরকার হয় along with ইসরায়েল এন্ড আমেরিকা ওদের নিউক্লিয়ার পুরো ডিসার্ম করবারও আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশন দুটো করে রেখেছে। হুম হুম। আপনার কাছে এবার আমার শেষ প্রশ্ন, সেটা আমরা ফিরে আসছি আমাদের বাংলায়। বাংলায় এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক তিক্ত। ওদের যে আবহাওয়াটা গড়ে উঠেছে সমীকরণ, সেটা হচ্ছে কিন্তু পাকিস্তান এবং চীন কেন্দ্রিক। সেটাও আমাদের জন্য একটা চিন্তার কারণ। সেখানে এই রাজ্যে যে আজকে বলা হলো যে মক ড্রিল হবে, তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ তো সবচেয়ে বেশি, সেটা হচ্ছে চিকেন নেক, যেটা আর কি সবচেয়ে ভারতের দুর্বলতম জায়গা। সেই জায়গাটাকে নিয়ে ভারতের যে মানে পশ্চিমবঙ্গের যে বর্ডার গুলো রয়েছে, সেই বর্ডার গুলো প্রোটেক্ট করার জন্য একটা জায়গা হচ্ছে। আপনি কি মনে করেন যে এইটা যদি আগামী দিনে যুদ্ধ সরকারিভাবে ঘোষিত করে দেয় দুটো দেশ, তাহলে এই পশ্চিমবাংলা কতটা সুরক্ষিত থাকতে পারে? আমি খালি এইটা অ্যাপ্রিসিয়েট করি কি চিকেন স্নেক এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট তখনই হবে যেমনি আপনি বললেন কি যদি আমরা ঘোষণা করি লড়াই যুদ্ধ হবে পাকিস্তানের সাথে, আর যুদ্ধটা বেঁধে যায়, তাইলে আমাদের হয়তো একটা সার্টেন স্টেজ এখান থেকে ফরমেশন যারা ডুয়াল টাস্ক থাকে, মানে এদিকেও টাস্কিং আছে ইস্টার্ন সেক্টরে আবার ওয়েস্টার্ন সেক্টরে, তাদের মুভ করবার সময় ওরা চিকেন স্নেক থেকেই তো ঢুকবে আর যাবে। ওই সময় যদি বাংলাদেশ কিছু ওদের হেল্প করতে চায়, র্যাডিক্যালাইজড এলিমেন্টস নট ইন ইউনিফর্ম ওরা ঢুকে যদি কিছু ইন্টারডিকশন করতে চায়, আর ওইটা ওই রকমের ডেফিনেটলি আমাদের প্রিপেয়ার্ড থাকা উচিত। আর ওরা ইন্টারনালিও কিছু জায়গায় একটু মানে জানে এখানে তো পপুলেশন মাইনরিটির একটা অনেকটা আছে, বিবাদ মানে করবার জন্য কিছুই করতে পারে। উই হ্যাভ টু বি কেয়ারফুল। আবার আমরাও একটা বর্ডার লাইন স্টেট হয়ে যাব ইফ অ্যান অল আউট ওয়ার উইথ পাকিস্তান টেকস প্লেস। তাহলে এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা এবং পর্যবেক্ষণ করাটাই কাজ, যে এই দুই দেশের বিষয়টা তিক্ত থেকে কতটা তিক্ততার দিকে যাচ্ছে এবং তার সারা বিশ্বব্যাপী তার কি রিয়াকশন আসছে, সেটা দেখার পর আমরা কিন্তু আবার আপনার শরণাপন্ন হব পরবর্তী কি জায়গাটা দাঁড়াচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।